ব্যস্ত নগরী, ব্যস্ত রাস্তা, পুরো সড়ক পথ জুড়ে সারি সারি যানবাহনের লম্বা এক হট্টগোল। ট্রাফিক জ্যামের মেলা বসেছে। এক চরম বিরক্তির মুহূর্ত। যানবাহনের সাইরেন বাজানোর ন্যায় তিক্ত হরেন সিটিগুলো কর্ণদয় ছালাপালা দিয়ে তবদা দেওয়ার ন্যায় এক বিশ্রী অবস্থা। ঘড়ি কাটার সময় পেরিয়ে যায়, কিন্তু ট্রাফিক জ্যাম ছুটবার নড়চড় নেই। সেই সঙ্গে একাধিক মানুষের অত্যাধিক কথোপকথনের ফলে ক্ষণকালের মধ্যেই ব্যস্ত ও রাস্তাটি চঞ্চল ও কোলাহল হয়ে উঠল। ল্যাম্পপোস্টের মিটমিটে আলো নিভু নিভু জলে যেন কঠিন এক মরণব্যাধির রোগেই ভুগছে। কি হাস্যকর, ভারী অদ্ভুত বটে। কয়েক যুগলবন্দি পথচারী আবার বেশ ঘটা করে ঝগড়াঝাটিতেও মেতেছে। সে কি ঝগড়া! চুল ছেঁড়াছেড়ির মতন তুমুল এক কুখ্যাত কাণ্ড। ঝগড়ার প্রধান মূল উৎস কেন্দ্র কি সেটা পরিষ্কার নয়, তবু তাদের আক্রোশপুষ্ট ঝগড়া থামার নয়। এ যেন নিজের বধন শক্তি অপচয় কিংবা খরচ করার এক দুর্দান্ত প্রতিযোগিতায় নেমেছে। সেসব আবার চলন্ত রাস্তার পথের বেশ উপভোগও করছে। কেউ আবার মজা নেয়, পিটপিট করেও হাসে। এ এক অসুস্থ মস্তিষ্কহীন মনুষ্যকুল। কারো দুর্দিন, কারো খুশির দিন। বিষয়টি ভাবুকের ন্যায় যদিও, তবুও এড়িয়ে যাওয়াটা খারাপ নয়। তবে সেটা নিয়ে মজার টিটকারি করা জাস্ট অতিরঞ্জন। সময় কাটা রাত 8টার ঘন্টা স্থির। এশারের ওয়াক্ত চলছে। ললাট কুচকে আধো ব্যথা মাথাটা নিয়ে সে উঠে পড়ে। দৃষ্টি যুগল আবছা আবছা, পরিষ্কার বোঝায় না নিজের অবস্থান সম্পর্কে। ভাবুকে কিয়ৎক্ষণ সময় নিল। মাথাটা ভীষণ ভারী মনে হলো, যেন কেউ জোরপূর্বক মাথার উপর কয়েক মন বোঝা চাপিয়ে দিয়েছে। কি আশ্চর্য না! যখন সে ঘুমিয়েছে তখন রুমে কারেন্ট ছিল, তাহলে তার রুমটায় আলো নেই কেন? কিচেন আর পাশের রুম থেকে স্বল্প কিছু আলোক তার রুমের দ্বারে প্রান্তে ভিড় জমিয়েছে। কয়েকটি ছায়া দেয়ালে দেয়ালে প্রেতাত্মার ন্যায় নৃত্য করে বেড়ায়। সেই ললাট ক্ষণিকের জন্য কুচকালো, দুটি উপরে উঠালো। মুখটা ভীষণ তেতো তেতো ভাবে, পাংশুটি ভরা। সবার আগে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল, হাত পা তোয়ালে দিয়ে মুছে। এরপর সামনের রুমটিতে গেল। সেখানে গিয়ে দেখলো তার দোকান গ্লাস ফিটিংয়ের কাজ সম্পূর্ণ শেষ প্রায়। রঙ্গন, শান্ত, তন্ময়, শুভ মিলে তার কাচের তাকগুলো সুন্দর করে সাজিয়েছে। ফ্যান লাইট লাগানোর কাজও শেষ। অনন্যার চরম অবাক হবার দশা। সে হতভম্ব হয়ে রইল। বিনয়ের সঙ্গে চট করে বলল, এ কি, তোমরা এসব করলে কখন? কে? রঙ্গন ভাই ললাটের মাঝে বিরক্তি সূচক কিঞ্চিত ভাঁজ রেখা এঁকে নিঃসুথাল। রঙ্গন ফুল, উঠে পড়েছ? হাত মুখ ধোয়া থাকলে কষ্ট করে চাটা একটু গরম করে খেয়ে নাও। টেবিলে বিস্কুটের প্যাকেট রাখা আছে। আর তোমার সারা ঘর তল্লাশি করে ফ্লাক্স পেলাম না। ভাবলাম এখন আরও নেবুঝে, যার ফলস্বরূপ চা এখন ঠান্ডায় পরিণত হয়েছে। চা তো আর আমার মামাতো ভাই না যে আমার উপর কৃপা করবে। সে বেচারা ঠান্ডা হয়ে এসছে। হ্যাঁ, যাও যাও, গরম গরম চা খেয়ে এসে শরীর মন চাঙ্গা করে আসো। ওনার রসিকতাপূর্ণ কথন শুনিয়ে অনন্য দুকদম এগিয়ে চেয়ার টেনে বসল। এরপরে অধচ্ছরি একগাল হেসে ফেলল। বলেছে রঙ্গন ভাই স্বল্পভাষী, তিনিও কথা কম জানেন না। হ্যাঁ, বরং বেশ ভালোই জানেন তিনি। কি বলো তোমরা? ঠিক আছে। রঙ্গন মুচকি মুচকি হাসে, তবে তার মুখজবানি হতে হাসির শব্দটা বের হয় না। তার হাসি মানে অধর ছড়িয়ে যাও, ব্যাস এতটুকুই। অন্য বিষয়টি স্পষ্টই দেখলো। হাসলো নাকি লোকের মুখ থেকে শব্দ বের হয়, বাট ওনার ক্ষেত্রে বিষয়টি আলাদা। অত আটপাশ ভাবল না। নিজের মাথায় চিন্তার অন্ত নেই। সে চেয়ার ছাড়লো, চা গরম করে এনে খেতে বসলো। তখনই শুনতে পেল শান্ত মুখটা ভোতা বানিয়ে ভরাট গলায় হড়বড় করে বলছে, রঞ্জন ভাই, কামটা কি ঠিক করলেন? সত্যি সত্যি ডেট যাওয়া বিস্কুট আনলেন? পেটটা ভীষণ মুচড়াচ্ছে। পেটের ভিতরে ইতিমধ্যে গাড়ি চালানো শুরু হয়ে গেছে। জরুরি বেগ এসেছে বুঝি? দেখি অনন্যা, একটু সাইড দাও। খালাতো ভাই মনে হয় ডাক দিছে, একটু দেখা করে আসি। অনন্যার হাসির উপক্রম বহু কষ্টে পেটে চাপিয়ে রেখেছে। শান্ত ছেলেটা ঠাট্টার এক হাত উপরে। এত হাস্যকর কথা বলতে পারে না, এসে থাকা চায় না। তবে এক্ষেত্রে রঙ্গন ভাইকে মৌনতা অবলম্বন করতে দেখা গেল। তিনি শান্তর কথার প্রসঙ্গে পাল্টা জবাব দিতে গেলেন না। ক্ষণকাল নীরবতা থাকেন। শুভর কাজ শেষ হলে ক্লান্ত শরীরে ফ্লোরে থপ করেই সে বসে পড়ল। একটা জিরিয়ে নিয়ে কয়েক ঢোক পানিও গেল। পরক্ষণে রঙ্গন ভাইকে উদ্দেশ্য করে বলল, রঙ্গন ভাই, খাবারও মনে হয় ধনী গরিব চিনে। দেখুন না, বড়লোকসের পেটে চাপ পড়ে গেছে ঠিকই, মাগের গরিবের পেটে ঠিক হজম হয়েছে। রঙ্গন ভাই এমন সিরিয়াস মুহূর্তেও হাসলেন না। মুখটা গম্ভীর করে
নিয়ে চেয়ারে বসলেন। শুকনো এক টুকরো কাপড় দিয়ে হাতটা প্রথমে ভালো করে মুছে নেন, তারপর কিছুক্ষণ ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে রন। ততক্ষণে অনন্যা চা খাওয়া শেষ। সে কাপ বেসিনে রেখে আবার ফিরে এলো। এখনো কাজ বাকি অনেক। রঙ্গন খোলাখুলি বলে, শুভ্র আমাদের কাজ আপাতত শেষ, এবার আমি বের হব। শুভ, তোমরা কি বের হবে? বাকি কাজ রঙ্গন ফুলের, এদিকটা শেষ সামনে নেক। প্যান্ট ছেড়ে উঠে দাঁড়ালো। হ্যাঁ, বের হব। অনন্যা, রুমটা একটু ঝাড়ু দিয়ে নিস, ভীষণ বালু। অরুণা হ্যাঁ বোধক মাথা নাড়ায়। শান্ত এলেই সকলে বিদায় নিয়ে বেরিয়ে যায়। রঙ্গন ভাই যাওয়ার আগে এক প্যাকেট খিচুড়ি প্যাকেট অনন্যার হাতে ধরিয়ে দিল, সঙ্গে কিছু নীতিবাক্যের দিক নির্দেশনা বিনা পয়সাও শুনিয়ে গেলেন। দেখো রঙ্গন ফুল, শুধু সারাদিন কাজ করলে হবে না, নিজের শরীরের যত্ন আত্মীর ভার নিতেও শিখতে হবে। নিজের শরীরের যত্ন না নিলে অল্পতে তুমি অসুস্থ হয়ে যাবে, আর অসুস্থ হলে কাজ করবে কি করে শুনি? তখন শরীরে নানা জটিলতা দেখা দিবে মেয়ে। এর জন্য সবার আগে সুস্থ ভেজাল মুক্ত স্বাস্থ্য থাকা আবশ্যক। কাজের পাশাপাশি খাওয়া বিশ্রাম নেওয়া সেসবও মেনটেন করবে। আন্ডারস্ট্যান্ড? ওকে, আসি। প্রয়োজন হলে ফোন দিও, তোমার ফোনে আমার নাম্বার সেভ করা আছে। অরুণা মুচকি হেসে মাথা নাড়ল। আছে। সকলে যেতেই সে কাজে নেমে পড়লো। কোমরে ওড়না গুজে সবার আগে পুরো দোকান রুম সহ সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিল। এরপর মেহেন্দি ফিনিশিং মেশিন, মেহেন্দি পাউডার, ময়দা, চিনি, লেবু, অ্যাসেন্সিয়াল অয়েল সব বের করলো। স্যালোফেন পেপার গুছিয়ে রাখলো। বিভিন্ন কেমিক্যাল, নানা ধরনের রঙের ডিব্বা সাজিয়ে নিল। ছোট বড় প্যাটার্নের ডাইস এনেছে 100-এরও বেশি। ব্রাশ তুলিও এনেছে। 400 পাঞ্জাবি, 300 শাড়ি, 500 গজ কাপড়ের সঙ্গে ওড়না এনেছে 100-এরও অধিক। এইসব হ্যান্ড পেইন্টিং আর ব্লক প্রিন্টের কাজ করবে। তার ভেতরে ডলার বুটিক্স বসাবে। সবার আগে কিছু সংখ্যক লেবু কেটে নিয়ে চিনির পানির সঙ্গে সংমিশ্রণ করে অ্যাসেন্সিয়াল তেল দিয়ে 1 কেজির মতন মেহেন্দি তৈরি করেছে। এরপরে কোণ বানিয়ে পুরো কাজটা সেরে নিল। নখের মেহেন্দিও তৈরি করছে। এসব বানাতে গিয়ে রাত 2টোর মতন বাজে। এদিকে পেটের ক্ষুধায় যাতরা চোচো করছে। মেহেন্দির কোণ বানানোর ঝামেলা মিটিয়ে ডিপ ফ্রিজে মেহেন্দি রেখে দিয়ে সে খেতে বসলো। বিফ খিচুড়িটা ভীষণ টেস্টি ছিল। সে হাত চেটিপুটি খেয়েছে। এর মধ্যে 4টা 3 পিস ব্লক প্রিন্ট করেছে। এখন ভোর 5টা বাজে। তার কোমর ধরে এসেছে, 2 চোখে ঘুমে ডুবে আসছে। তাকে থাকা কষ্টকর, তবুও ভালো লাগছে করতে। কেননা এই কাজগুলি তার একমাত্র নিজস্ব। এখানে কেউ ভাগ বসাতে আসবে না। এগুলোর মাধ্যমে সে তার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যাবে। সারা রাত নিদ্রাহীন থাকার কারণে চোখটা অসাবধানতাবশত বন্ধই হয়ে এলো। শীতল টাইলসের ফ্লোরে সে ঘুমিয়ে পড়ল। তার যখন ঘুম ভাঙে তখন ঘড়ির কাঁটা 9টার ঘরে ছুঁই। চোখ মুখে পানি ছিটা দিয়ে একটি কাগজে সাইন পেন দিয়ে নিজের দোকানের নাম লিখল, ঠিকানা আর মোবাইল নাম্বার টুকে নিল। বড় বড় অক্ষরে গোটা কয়েক শব্দ লিখল, এখানে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, নির্ভেজাল, প্রাকৃতিক উপাদানে তৈরিকৃত, বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত অর্গানিক স্মুথ মেহেন্দি পাওয়া যায়। এছাড়া ব্লক প্রিন্ট, হ্যান্ড পেইন্টিং ড্রেস পরতে পছন্দ করেন কিন্তু হাতের কাছে পাচ্ছেন না, কিংবা দামের সঙ্গে আপনার চাহিদা অনুযায়ী রং মিলছে না, তারা নিজেরা চাহিদা অনুযায়ী পণ্য নিতে আগ্রহী থাকলে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন। নগদ দিয়ে নিজের পণ্য সংগ্রহ করুন। লেখা শেষ হলে কয়েক কপি ছাপিয়ে নিয়ে রাস্তার পাশে পাশে দেয়ালে পোস্টার লাগিয়ে দিল। বাকি কাজ এখন এই কাগজটি করে দিবে। হলে ফিরল 11টার দিকে। আজ কলেজ যাবে ঠিকই, তবে ক্লাস করবে না। নর্মাল সুতি একটি সালোয়ার কামিজ পরে হাতে কিছু তদারকি কাজে ব্যাগে ঢুকিয়ে নিয়ে বেরিয়ে গেল। তিনি আপুকে বের হবার আগে একবার দেখলো তিনি ঘুমাচ্ছে। সে আর ডিস্টার্ব করেনি। কলেজে পৌঁছে প্রথমে শান্ত আর শুভকে দেখা গেল বসে থাকতে। ওদের বোধহয় ক্লাস নেই, দুপুরের পর ক্লাস শুরু হবে। সে ওদের সঙ্গে দেখা করে রঙ্গন ভাইয়ের খোঁজে বেরিয়ে পড়ল। গতকাল রাত্রে ওনার একটি দরকারি কাগজ ভুলবশত দোকানে ফেলে রেখে এসেছে। এটা কোনো একটা নোট হবে হয়তো। সে সঠিকভাবে বুঝতে পারছে না। ওনাকে খুঁজতে খুঁজতে ল কলেজে ঢুকে পড়লো। প্রতিমধ্যে হঠাৎ একজন টিচারের সম্মুখীন হলো। সে চিনে ওনাকে, বেশ কয়েকবার দেখেছিল। ওনাকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, তখনই গম্ভীর মুখও শুনতেই পেল পুরুষালী ভরাট গাম্ভীর্য গলা। এই মেয়ে দাঁড়াও। ওর পা দুটি আকস্মাত থেমে পড়ে। মাথার ঘোমটা টেনে পিছু ঘুরলো। হাতের ইশারা সাজিদ স্যার অনন্যাকে
তার নিকটে জাগলো। বেশ সাবলীলভাবে বিনয়ের সঙ্গে নত মুখে হেঁটে গেল সে। জি বলুন। তুমি কি আমাকে চিনো? অনন্যা নত মুখে হ্যাঁ বোধকে মাথা কাত করলো। হ্যাঁ, তবে নাম জানি না। বেশ কয়েকবার আপনাকে কলেজে দেখেছি। সাজিদ স্যারের তীক্ষ্ণ দৃষ্টিজোড়া এবার কিছুটা জোরালোই হলো। তার মুগ্ধ মনোরম স্নিগ্ধ দৃষ্টি অনন্যার উপরে স্থির। মেয়েটা একবার এখনো পর্যন্ত তার দিকে তাকায়নি, দৃষ্টি শূন্য মাটির দিকে স্থির। গোলাপি রঙের একটি ওড়না উজ্জ্বল শ্যাম বন্ধ মুখে বেশ মানিয়েছে। পাতলা গরনের গোলগাল মুখটা তার কেন জানি বড্ড মনে ধরল। একটা আলাদা লাবণ্যময় সৌন্দর্য ও মায়া ঘেরা মুখটা, ঘন ঘন পাপড়ে, কুচকুচে মনি, টানা টানা আখি যুগল, দেখতে ভারী সুশ্রী। তিনি তো এমন মেয়ে খুঁজছেন যার ভিতরে লাজুকতা, সভ্যতা, সম্মান থাকবে। মেয়েটার জায়গায় চিত্রা থাকলে এতক্ষণে লজ্জা ভুলে গিয়ে ওনার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকত। সেখানে মেয়েটা তার দিকে একবারও তাকায়নি। এটাকেই বলে নৈতিকতা, শিক্ষা। উনি ওর দিকে এক পা অগ্রসর হয়। নাম কি তোমার? জি, অনন্যা রহমান স্যার। হ্যাঁ, অনন্য রহমান। তোমার গ্রামের বাড়ি কই? বরিশাল। তোমার বাবার নাম কি? মানিক মৃদ্ধা। কোন ক্লাসে পড়ো তুমি? জি, দ্বাদশ শ্রেণীতে। রঙ্গনের সঙ্গে তোমার কেমন সম্পর্ক? এই প্রথম সাজিদ স্যারের দিকে সে তাকিয়েছে, তাও সাময়িক এক পলকের জন্য। ওনার চক্ষুর ভাষা বোধহয় কিছুটা সে উপলব্ধিও করতে পেরেছে। তবে রঙ্গন ভাইয়ের প্রসঙ্গ তোলায় সে কিছুটা বিভ্রান্তিতেই পড়েছে। রঙ্গন ভাইয়ের সঙ্গে তার কেমন সম্পর্ক জানেনি, প্রেমিক তো মোটেও নয়, বন্ধুত্বই হবে। হ্যাঁ, বন্ধু। সে বিনয়ের সঙ্গে বলল। রঙ্গন ভাই আমার একজন ভালো বন্ধু হন। ওর ভীতু মুখটা দেখে সাজিদ স্যার গভীর চোখে কিঞ্চিত হাসেন। ঠিক আছে, এবার যেতে পারো তুমি। রঙ্গনের সঙ্গে দেখা হলে বলবে ছুটির পর সাজেদ স্যার দেখা করতে বলেছে। ঠিক আছে অনন্যা? অনন্যা বিনিময় মাথা কাত করে সায় জানালো। আচ্ছা। রঙ্গন ভাইকে পাওয়া গেল পুকুর পাড়ে। ল কলেজের পেছনে মস্ত বড় এক দিঘির মতন দেখতে পুকুর আছে। চারপাশে ঘেরাও করে ছোট ছোট ঝাউ গাছ, দেবদারু, এছাড়া বিভিন্ন ধরনের পুষ্পের বাগিচা করা হয়েছে। পুকুরের পানি বেশ ঠান্ডা, আবার স্বচ্ছ। বাতাসের সঙ্গে ঢেউরা যেন খিলখিলি হাসে। বেশ মুগ্ধকর আবহাওয়া ও পরিবেশ। কারো মন খারাপ হলে অনায়াসে এখানে এলে মন ভালো হয়ে যাবে। এখানে বেশিরভাগ বই পড়ুয়ারাই বসে। শীতল নীরব পরিবেশের সঙ্গে বই পড়ার জন্য উপযুক্ত স্থান। অনন্যার গিয়ে রঙ্গন ভাইয়ের পাশে দূরত্ব রেখে বসলো। তিনি ফিউ কুচকে এক পলক তাকিয়ে ওর দিকে একটি চকলেট এগিয়ে দেন। মাত্র 10 মিনিটস, ততক্ষণে চকলেটটি শেষ করো। অনন্যা বিনিময়ে মাথা নাড়ল। ঠিক আছে। অনেকটা জিনিস বুঝলো রঙ্গন ভাই। আর যাই করুক, ভীষণ বই পোকা তিনি। ঠিক 10 মিনিটের মাথায় বই বন্ধ করলেন তিনি। অনন্যা খোঁচা মারল। এত এত বই পড়েন কেমনে রঙ্গন ভাই? বিরক্ত হন না? শোন মেয়ে, বই পড়া বিরক্তিকর নয়, বুদ্ধিমানের কাজ। একজন বই প্রেমিকের কাছে বই তার প্রাণ। তার প্রথম প্রেম হলো বই। বই যত পড়িবে ততই জ্ঞান অর্জন করিবে। বইয়ের মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। সবকিছু বিফলে গেলেও বই পড়া বিফলে যাবে না, কেননা বই তোমাকে জ্ঞান চর্চা করতে সাহায্য করবে। আমাদের অন্তত প্রতিদিন একটি করে হলেও বই পড়া উচিত। অনন্যা কিছুক্ষণ চুপ থেকে বলল। ঠিক আছে, আজ থেকে আমিও আপনার মতোই বই পড়ব। তবে কোনটা দিয়ে শুরু করা যায় বলুন তো? এ সম্পর্কে আমার অভিজ্ঞতা নেই। তুমি যে ক্যাটাগরির বই পছন্দ করো সেটা দিয়ে আগে শুরু করা যায়, যাতে প্রথম প্রথম বই পড়তে গেলে তোমার ভিতর বিরক্তি ভাবটা না আসে। একবার যদি সাহিত্যের মজা পেয়ে যাও, দ্বিতীয়বার বই পড়া ছাড় দিয়ে যাবে না। তখন বই তোমার প্রেমিক, বই তোমার আবেগ, প্রেম ভালোবাসা হয়ে উঠবে, বুঝছো? তার প্রবল আগ্রহ জন্মালো। সে একরাশ কৌতূহলে চকচক করে জল জল করিত চোখ জোড়া নিয়ে জিজ্ঞেস করে। সত্যি? তাহলে আজ থেকে আমি পড়ব। বলুন না রঙ্গন ভাই, কোন বইটা আমার আগে পড়া উচিত? আমার মনে হয় সবার আগে 7খান উপন্যাসটি তুমি পড়ে দেখতে পারো। দীপাবলি জীবন কাহিনী পড়ে হয়তো তোমার কোনো কাজে আসতে পারে। তাছাড়া অনেক কিছু শিখতেও পারবে। এই উপন্যাসটিতে পুরুষ শাসিত সমাজে নারীর অবস্থান তুলে ধরার পাশাপাশি প্রকাশ পেয়েছে নারীবাদী চেতনা। একটা মেয়ের সমাজে প্রতিনিয়ত একা টিকে থাকার দীর্ঘ পথ জুড়ে লড়াই, সর্বশেষে সে লক্ষ্যভেদী সাকসেস। এরপরে চাঁদের পাহাড়ও পড়তে পারো। আপাতত এই দুটো সাজেস্ট করলাম। কিন্তু এইগুলো পাবো কোথায়? তুমি পড়বে কিনা সেটা বলো, বাকি ব্যবস্থা হয়ে যাবে, আমি এনে দেব। ঠিক আছে, এনে দিন। এখন উঠি রঙ্গন ফুল, আমার আবার ক্যারাটে স্কুলে যেতে হবে। ক্যারাটে স্কুল? কেন? ওখানে আবার মারপিট শেখান নাকি আপনি?
কথাটি অনন্যা হাসতে হাসতে মজার ছলে বলে ফেলল। রঙ্গন ভাই বরাবরের মতন শীতল কোমল কণ্ঠে পাল্টা জবাব দেন। জি না, তবে ক্যারাটে স্কুল আমার মামার। তিনি মূলত ক্যারাটে শেখান, চীন থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। ওনার স্ত্রী মিসেস মাহফুজা হক, উনি একজন সঙ্গীত আর নৃত্যের টিচার। অত্যন্ত দুর্দান্ত পারফরমেন্স করেন। অনন্যার বেশ আগ্রহ জন্মালো এসবের প্রতি, বড্ড টানলো ওকে। সে মনে মনে সিদ্ধান্ত নিল সব বিষয়ে সে প্রশিক্ষণ প্রাপ্ত পারদর্শিতা হবে। নিজের মন্তব্য নিজের বুকের মধ্যে চাপা রেখে দিয়ে বলল, আচ্ছা রঙ্গন ভাই, আমি ক্যারাটে শিখতে চাই, পাশাপাশি সঙ্গীত নৃত্য এইসব শেখার ব্যবস্থা করে দিন না আমায়। বেশ স্বল্প চাহিদা, অথচ অনুরোধ ভদ্র লম্বাটে। তবে ওনাকে বেশ কয়েকক্ষণ বেশ ভাবুকে দেখা গেল। কিং দশক পর প্যান্ট ঝেড়ে উঠে দাঁড়ান। এরপরে খানিকটা সময় নিয়ে বলেন, ঠিক আছে চলো। ভ্রুনা চালো কোমল উষ্ঠাগত জিভে চুবিয়ে নিয়ে কথার প্রসঙ্গ বলে। এক্ষুনি তিনি হাঁটতে হাঁটতে বেশ সাবলীলভাবে বলেন, সপ্তাহে 3 দিন আমি ক্যারাটে স্কুলে যাই। তুমি তাহলে 3 দিনও ক্লাস করতে পারো, আবার প্রতিদিনও পারো, সেটা তোমার উপর নির্ভর করে। তবে সঙ্গীত আর নৃত্য সপ্তাহে 4 দিন শেখাবেন মামি। তুমি শিখতে যেহেতু চেয়েছো, আমি মামির সঙ্গে বিষয়ে কথা বলবো। ওনার কথার প্রসঙ্গে পাল্টে জবাব দিল না ও, কেবল নীরবে মাথা নাড়ে সম্মতি দেয়। দুজনেই অনেকটা পাশাপাশি হাঁটে। উনি কিছু মজার কথা বলছিল আর অনন্যা খিলখিলে হাসছিল। তার ভিতরে হুট করে পথচারী একজন ছেলে মন্তব্য করে বসল, রঙ্গন ভাই, আপনাদের জুটিটা কিন্তু ভীষণ জোস, একদম পারফেক্ট, পুরো মিলে গেছে, বেশ মানিয়েছে। অনন্যার মাথায় হাত। সে অবাক নেত্রে রঙ্গন ভাইয়ের দিকে চাইল। রঙ্গন ভাইয়ের চোখে মুখে বিস্মিত ভাব। তিনি এমন মন্তব্য আশা করেনি। অনন্যা রঙ্গন ভাইয়ের আশায় রইল না, নিজেই প্রতিবাদ শুরু করে দিল। রঙ্গন ভাই আর আমি কাপল নয়, ঠিক আছে? উনি আমার একজন ভালো বন্ধু হন। এবার সত্যিটা জেনেছেন তো, আর কখনো না জেনে ভুলভাল নেগেটিভ কমেন্ট করবেন না। এবার আসতে পারেন। রঙ্গন ক্ষণকাল অনন্যার অত্যাধিক রাগান্বিত ফুঁসে ওঠা মুখটার দিকে তাকিয়ে রইল। এবার লম্বা লম্বা শ্বাস টেনে অজানা ছেলেটিকে বলল, তুমি যাও, তবে কখনো পুরো সত্যি না জেনে কাউকে কমেন্ট করো না, ওকে? ফলস্বরূপ পাবলিকের ধোলাই খেতে পারো। সেটা ঘাড় নাড়ল। অনন্যার দিকে কিঞ্চিত তাকে প্রস্থান ত্যাগ করে। রঙ্গন অনন্যার পাশাপাশি হাঁটছে দ্রুত। এক হাত হবে হয়তো। কিছুক্ষণ নীরবতা কাটার পর রঙ্গন বলল, শোনো রঙ্গন ফুল, হুটহাট রেগে যাওয়া কাদের বৈশিষ্ট্য জানো? বোকার নির্বোধদের। রাগ নিয়ন্ত্রণ করে একটি মহৎ কাজ। রাগ তোমার হবে, সেটা প্রচণ্ড গগনচুম্বী রাগও হতে পারে, তবে সেটা কন্ট্রোল করতে শিখতে হবে। অতিরিক্ত রাগ, জেদ, শয়তানের ধোঁকা। রাগের বশবর্তী হয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া কিংবা কাউকে কটু কথা শোনানো মোটেও উচিত না। এসবে যারা করে তারা নির্বোধ। মস্তিষ্কে বেশি প্রেশার না দিয়ে ঠান্ডা মাথায় ভাবো। যেমন ছেলেটাকে অমন করে ধমক না বেড়ে সুন্দর করে একটি মুচকি হাসি দিতে, এরপর স্বাভাবিকভাবেই ব্যাপারটা খোলাসা করা যেত। একটা কথা মনে রাখবে, রাগ যত ঊর্ধ্বে হোক না কেন, ধৈর্যের পরিধি ততই বাড়াতে হবে। রাগে বশবর্তী হলো নিজেরই ক্ষতি, লাভ নেই কোনো, লসের সংখ্যা বেশি। অনন্যা ভীষণ লজ্জিত বোধ হলো। প্রাশ্চিত বোধে পরক্ষণে মাথাটা নিচু করে নেয়। এই লোকটার সান্নিধ্যে না এলে এত সব কথা সে জানতো না, শিখতো না। কত সুন্দর মার্জিত স্বাধীনতা বজায় রেখে কথা বলেন তিনি। এমন করে কখনো কেউ তাকে বুঝায়নি, তার ভুলগুলি ধরিয়ে দেয়নি। কত সুন্দর ভাব প্রকাশের মনোভাব তার, একদম মস্তিষ্কের গভীরে গিয়ে খিলে যায়। অনন্যার প্রাশ্চিত বোধ মুখটা এক পলক তিনি দেখে দ্বিতীয়বার বলেন, এই যে তুমি তোমার ভুল বুঝতে পেরে প্রাশ্চিত্য অনুভব করছো, লজ্জিত হচ্ছ, এটাও এক ধরনের সুন্দর বৈশিষ্ট্যের নৈতিকতা। সকলে নিজের ভুল বুঝতে পারে না মেয়ে। আমরা মনুষ্য জাতি ভারী অদ্ভুত। সর্বসময় অন্যের সমালোচনার ভুল দোষ নিয়ে পড়ে থাকে, অথচ আমাদের ভুল দোষ সমালোচনা করলে করার মতন অভাব নেই। এজন্য নিজেকে আগে শুধরে নিতে হবে। আর বুদ্ধিমান লোকেরা কখনো অন্যের সমালোচনা করে না, তারা নিজের ভুল নিয়ে ভাবে। বুঝছো এবার? এখন ভিতরে চলো। এইটা গেট। ক্যারেটে স্কুলে ঢোকার পর রঙ্গন অনন্যার দিকে এক সেট ক্যারেটে ড্রেস এগিয়ে দিল। অনন্যা চেঞ্জ রুম থেকে ড্রেসটি পরে আসো, পাশেই রুম, দ্রুত, আমি সামনে আছি। বিনিময় নীরবে সম্মতি পোষণ করলো। মিনিট দুয়েক পর অনন্যা ক্যারেটের ড্রেস পরে হাজির হলো। রঙ্গনকে দেখা গেল বাচ্চাদের ক্যারেটে প্রশিক্ষণ দিচ্ছে। কত সুন্দর করে মনোযোগী প্রতিটি কৌশল শিখাচ্ছেন তিনি, যেন সে চাইনিজ ক্যারেটে প্রশিক্ষণ দেখছে। অনন্যা হঠাৎ ওনার উপরে নজর পড়ে, হাতের ইশারায় কাছে ডাকলেন ও পিনপিন করে হেঁটে গেল। তিনি মুখটা সিরিয়াস করে নেন। রঙ্গন ফুল, তোমার আজ এটা প্রথম ক্লাস।
এখন তোমাকে প্রাথমিক কৌশল শেখাবো। এটা হলো প্রথম ধাপ। তবে শেখার আগে তোমাকে জানতে হবে ক্যারাটে শিখলে তোমার লাভ কী। লাভ অবশ্যই আছে। বর্তমানে নারীরা রাস্তাঘাটে, স্কুল, কলেজে নিরাপদ কতটুকু? যদিও 50%। তুমি যদি ক্যারাটে পুরোপুরি প্রশিক্ষণ প্রাপ্ত হও তাহলে নিজের আত্মরক্ষা নিজে করতে পারবে। যে কোনো পরিস্থিতিতে শত্রুর সঙ্গে মোকাবেলা করতে সাহস পাবে, সঙ্গে অন্যকেও সাহায্য করতে পারবে। মূল কথা, আত্মরক্ষার্থে ক্যারাটের ভূমিকা অপরিসীম। চলো এখন শুরু করি। প্রথমে আমি তোমাকে যেভাবে করতে বলবো সেভাবে করবে, ঠিক আছে? প্রত্যুত্তরে অনন্যা মাথা নাড়ল। ওকে। পুরো 1 ঘন্টার পর মোটামুটি সে কিছু কৌশল আয়ত্তে করতে পেরেছে। হাত পায়ের দফা রফা অবস্থা, প্রচন্ড ব্যথা করছে। রঙ্গন ভাই বলল প্রথম একটু হাত পা ব্যথা করবে, পরে একসময় ঠিক হয়ে যাবে। অনন্যা গ্লাস ভর্তি পানি খেয়ে পোশাকটা চেঞ্জ করে এলো। এরপরে সঙ্গীতের ক্লাস করাতে রঙ্গন তাকে নিয়ে রওনা হলো। বেশ দূরে না, মিনিট 10 হাঁটার পর নীল রঙের গেট পেরিয়ে তার মামা বাড়িতে ঢুকে গেল। নিচতলা থেকে হারমোনিয়ামের তীব্র সুর ভেসে আসছে। নিশ্চয়ই সঙ্গীত চর্চা রচনা করা হচ্ছে। অনন্যাকে রুমে ঢুকিয়ে দিয়ে রঙ্গন ইশারায় তার মামিকে দেখালো। তোমার নতুন স্টুডেন্ট। এর মধ্যেই রঙ্গনে জরুরি একটা ফোন আসলো। উনি ফোনে কথা বলার আগে অনন্যাকে বলে গেলেন তিনি আর আসবেন না, সে যেন এখান থেকে একাই চলে যায়। বিনিময়ে অনন্যা নীরবতা সম্মতি পোষণ করল। মধ্যাহ্ন প্রহরের ছুঁচে দাবদাহের ন্যায় অনলে গা বেয়ে বেয়ে উষ্ণ সেচ জল গড়ায়। তার উপর এই শহর জুড়ে রাস্তাঘাটে জ্যামের নিত্য নব্য নাটকের শেষ নেই। অনন্যার চরম বিরক্ত লাগে। এত বড় লম্বা জ্যাম কখন ছুটবে? ওইদিকে তার লেট হয়ে যাচ্ছে। এখান থেকে 1 ঘন্টা দূরে তার একজন ক্লায়েন্ট আছে। সে আজ তাকে ব্রাইড মেহেন্দির জন্য বুকিং করেছে। এই কাজটা করতে পারলে সোজা 5,000 টাকা পাবে সে। আরও 2টো ক্লায়েন্ট আছে, সে দুটো 2 দিন পর। আজ সকালে আরেকটা পাঞ্জাবির, একটা সকালে আরেকটা সন্ধ্যার দিকে। এর মধ্যে পাঞ্জাবির অর্ডার এসেছে 4টা, শাড়ির অর্ডার ছিল 2টো। ব্লক প্রিন্টের 3 পিসগুলোর ছবি তুলে বেজে দিতে হবে, না দিলে অর্ডার আসবে কি করে? সে আর বসে থাকতে পারল না। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে জ্যামযুক্ত রাস্তার মাঝপথ থেকে নেমে পড়ল সে। মুখে মাস্কটা টেনে নিয়ে গাড়ির চিপাচুপি দিয়ে বেরিয়ে পড়লো। ফুটপাথ ধরেই হেঁটে এগিয়ে যাচ্ছিল, তখন হুট করে নজর পড়ল দেওয়ালে লাগানো পাশের পোস্টারে। সকালে সে নিজে যেমন একটি পোস্টার ছাপিয়ে দেয়ালে লাগিয়েছিল, পুরো হুবহু সেই রকম পোস্টার দেয়াল টানানো। কিন্তু এখানে লাগালো কারা? সে তো লাগায়নি। তার তো অবাক হওয়ার দশা। এই কাজ কি করবে? যতটা সামনে যেতে লাগলো অনেকগুলি তার দোকানের ঠিকানা সব পোস্টার চোখে পড়লো। হাতের বাম পাশে নজর প্রতি তন্ময় আর শান্তকে দেখলো। ওরা দুজন মিলে তার পোস্টার টানাচ্ছে। কিছুটা আরেকটু সামনে হাঁটে, এখানেও তার অবাক হওয়ার দশা। তরু, চিত্রা আর লাবণী ওর পোস্টারগুলো সুন্দর করে আঠা দিয়ে দেওয়ালের সঙ্গে লাগিয়ে দিচ্ছে। ও ওদের পাশ দিয়ে হেঁটে চলে গেল। মুখে মাস্ক থাকার কারণে ওরা খেয়াল করেনি। কতজনই যায়, কজনের মুখ খেয়াল করবে? কিন্তু অনন্যার অধিক উত্তেজনার শরীর কেমন কাঁপছে। বুকটা আজ অদ্ভুত শীতল ঠান্ডা হাওয়া ঠেকলো। এত ভালো কেন তার বন্ধুরা? ভালো করে তাকে চেনেও না, তার পরিচয় অবধি ওভাবে ওদের দেয়নি সে। কিন্তু যখন শুনেছে সে ব্যবসা করবে, যেভাবে যে পারছে তাকে সাহায্য করতে এগিয়ে আসছে, এই জন্যই বিধাতা বুঝি তার লোক দেখানো বন্ধু আর আপনজনকে কিনে নিয়েছিল, যাতে প্রকৃত কিছু বন্ধুর সাক্ষাৎ পায় সে। আজ সে সৃষ্টিকর্তার উপর অধিকতর সন্তুষ্ট। সত্যি যে সে অনেক খুশি। বুক থেকে ভারী একটা বোঝাই নেমে গিয়ে সেখানে শীতলতা ভর করেছে। এদের মতো বন্ধু পাওয়ার ভাগ্যর ব্যাপার। এই জন্য তিনি আপু বুঝি ওদের সঙ্গে তাকে বন্ধুত্ব করে দিয়েছিল। তার বর্তমান লাইফটা যেমন কাটুক, বাট সে মানসিকভাবে শান্তিতে আছে। এতটুকু অন্ততপক্ষে সত্য। এখানে তাকে কেউ ভালোভাবে না চিনলেও তাকে কটু কথা শোনানো হয় না। সকলে তাকে সম্মানের চোখে দেখে, যেটা তার নিজের কাছেই অনেক ভালো লাগে। আজ অনেক দিন পর ওর শান্তি লাগলো। বুক ভরে সুখে শ্বাস টানল। কে বলেছে তার কেউ নেই? তার সব আছে, পুরো সব। তিন্নি আপুর মতন বড় একটা বোন আছে, রিমু, শান্ত, তরু, তন্ময় সহ এদের মতো শক্তিশালী একটা বন্ধু মহল আছে তার। আর সবচেয়ে তাকে বেশি যেই লোকটা প্রতিনিয়ত মানসিক সাপোর্ট দেয়, সাহায্য করে আর বিনা পয়সার জ্ঞান দান করে, তিনি হলেন প্রিয় রঙ্গন ভাই।
ওনাদের মতন বন্ধু এই যুগে পাওয়া সত্যি মুশকিল। সে একটু ভুল বলল। ওরা তার বন্ধু নয়, শুধু তার একটা নিজস্ব পরিবার পরিজনও। মেহেন্দির কাজ রাত 8টায় শেষ হয়েছে। সে অটোতে করে হলে ফিরেছিল। আজকের ক্লায়েন্ট অনেক ভালো ছিল, অনেক মিশুকও। 5,000 টাকা পেয়েছে। এটা তার প্রথম কাজ ছিল, তবুও ক্লায়েন্ট অনেক খুশি। হলে যখন ফিরে রাত 8:30, যদিও রাত 8টার পর হলে ঢোকা সম্পূর্ণ নিষেধ, কিন্তু তার ক্ষেত্রে একটু আলাদা ব্যাপার। তিনি আপু তাকে বলে দিয়েছে অর্ণা যখনই আসুক গেট খুলে দিতে। পরের দিন কলেজের চ্যাপ্টার শেষ করে দুপুর 3টার দিকে সে দোকান খুলল। আজ মেহেন্দির এক লম্বা ভিড় পড়েছে দোকানে। একা কাস্টমার সামলাতে হিমশিম খাচ্ছে। গতকাল রাত্রে সে নিজের হলের কিছু মেয়েদের হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছিল। সেখান থেকে ফটোশ্যুট করে কয়েকটা ভিডিও আর পিক পেজে দিয়েছিল। তো হয়েছেটা কি, ওদের হাতের ফ্রেশ কালার দেখে কিছু সংখ্যক মেয়েদের বেশ পছন্দ হয়েছে। অর্গানিক মেহেন্দির প্রতি আলাদা একটা আগ্রহ জন্মেছে। ইতিমধ্যে সে সকল মেয়েরা এখন তার দোকানে এসে ভিড় জমিয়েছে। সকলে একটাই দাবি, তারা এই অর্গানিক মেহেন্দিটা চায়। অর্ণার দামটা বলে দিল। স্মুথ সুপার স্ট্রিঙ্গি অর্গানিক মেহেন্দি 130 টাকা আর নখের মেহেন্দি 110 টাকা। ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে। দেওয়ার 10-15 দিন আগে নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারবে। সকলে বেশ মনোযোগ দিয়ে শুনে হাতের মেহেন্দি, নখের মেহেন্দি কমপক্ষে 2টো করে হলেও নিয়ে গেল। সবাই তার কলেজের মেয়েরা ছিল। স্কুল, কলেজ, ভার্সিটির মেয়েদের মেহেন্দির প্রতি চাহিদা বেশি, আলাদা একটা আকর্ষণ কাজ করে। ওদের বিদায় দিয়ে সে অপেক্ষা করলো। কাস্টমার নেই দেখে সে হ্যান্ড পেন্টিং এর একটি পাঞ্জাবি নিয়ে বসলো। কাজ অনেকটা শেষ প্রায়। তখন রঙ্গন ভাইয়ের ফোন কল আসে। সে রিসিভ করতে রঙ্গন বলল, একটু ডিস্টার্ব করবো রঙ্গন ফুল? অনন্যা একগাল হাসল। করুন। তোমার দোকানের উত্তর দিকে দেখো, একটা কফি শপ আছে। তুমি ফ্রি থাকলে একটু এসো, ইমার্জেন্সি কথা ছিল। আমার কাজ অনেকটা শেষ পথে, 10 মিনিট পর আসছি, বলুন। ঠিক আছে। 10 মিনিটের কথা থাকলেও সে আসলো পুরো 20 মিনিট পর। তখন মাগরিবের আজান পড়েছে চতুর্দিকে। কালো তমিশ্রা উত্তরিতে ধরনী ধীরে ধীরে ইতিমধ্যে ডুবতে শুরু করে দিয়েছে নীরে সারিবদ্ধভাবে। বিহঙ্গেরা ফিরতে আরম্ভ শুরু করে দিয়েছে। সে মাথায় ওড়না টেনে দিয়ে রঙ্গন ভাইয়ের মুখোমুখি হয়ে বসল। বলুন। কফি আগে খেয়ে নেবে না পরে খাবে? আপাতত কফি খাচ্ছি না, মুড নেই। কিন্তু তাহলে তো বলা যাচ্ছে না। ব্যাপারটা কেমন যেন মুড সুইং হয়ে গেল না? অর্ণা তৎক্ষণাৎ গা তুলিয়ে হেসে ফেলল। কতকাল পরে সে এমন প্রাণ খোলা হাসি হাসল। নিজেই ভেবে অবাক। একটা জিনিস সে ভালো করে উপলব্ধি করেছে, রঙ্গন ভাইয়ের পাশে থাকলে তার অনেক হাসি খুশি লাগে, একাকিত্ব বোধ জাগে না। মানুষের ব্যক্তিত্ব অতি চমৎকার। পুরুষ মানুষের সৌন্দর্য হলো তার অসাধারণত্ব ব্যক্তিত্ব, আর প্রতিটা পুরুষের সেই সৌন্দর্যের প্রতীক থাকা প্রয়োজন। লোকটা যেমন খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, তেমনি বুঝাও মস্তিষ্কে ঢুকে থাকার মতন করে। আবার লোক হাসাতে ওস্তাদ, তবে সেটা যদি ওনার প্রতি আবার ভালোবাসা কিংবা ভালো লাগা কেউ ধরে বসে থাকলে চরম ভুল করবে। কেননা রঙ্গন ভাই কেবল তার বন্ধু, খুব ভালো বন্ধু, এর বেশি কিচ্ছু না। রঙ্গন মিনিট 2-1 নির্বিকার থাকে। সম্পূর্ণ কফিটা শেষ করে মুখ সযত্নে টিস্যু দিয়ে মুছে নেয়। পরক্ষণে বেশ সিরিয়াস ভঙ্গিমায় বিজ্ঞ লোকের মতন বলতে শুরু করে দেয়, শোনো রঙ্গন ফুল, প্রতি বছর আমাদের কলেজে একটি মঞ্চ নাটকের বিশেষ আয়োজন করা হয়। এই বছর আয়োজন করা হচ্ছে। তোমাদের কলেজ আর আমাদের ল কলেজের প্রতিষ্ঠাতা তো একজনই, জানো? তিনি 2 কলেজের শিক্ষার্থীকে নিয়ে এই বছর একটি মঞ্চ নাটকের আয়োজন করতে চলেছেন। এখানে 7টি নাটক তৈরি করা হবে। এখন পর্যন্ত 7টি টিম তৈরি করা হয়েছে। প্রতিটি টিমে একজন করে শিক্ষক থাকবেন। আমাদের সেলিম স্যারকে তো চেনো, তার টিমে আমি বলেছি। এখন তার মতে পারফেক্ট অভিনয় করতে পারবে এমন কিছু স্টুডেন্ট লাগবে। ইতিমধ্যে অনেকেই পেয়েছে, কিন্তু এই নাটকের মেন চরিত্রটি যেটি, সেটি কারোর সঙ্গে মিলছে না, কিংবা কেউ ভালো করে পারফেক্টলি অভিনয়টা করতে পারছে না। এক্ষেত্রে তোমার সাহায্য নিতে এসছে। আমি চাই তুমি চরিত্রে অভিনয়টা করবে। কিন্তু রঙ্গন ভাই, আমি এর আগে কখনো কোনো নাটকে অংশগ্রহণ করিনি। এর সম্পর্কে আমার জ্ঞান কম, ধারণাও কম, অভিনয়েও পারদর্শী নই। দেখো মেয়ে, তুমি আমি জোর করছি না, বাট চেষ্টা অবধি করতে পারো। এরপরও যদি মনে হয় তুমি পারবে না কিংবা তোমার অভিনয় পারফেক্টলি হচ্ছে না, তাহলে করো না। অর্ণব মুখের উপর আর না করতে পারল না। চিন্তিত মুখটা
নিয়ে বলল। বিনি তো নাটকের নাম কি? মধ্যযুগের বাংলা সংস্কৃতির যেসব উৎস রয়েছে তার মধ্যে একটি হলো ময়মনসিংহ গীতিকা। সেটার একটি অংশ হলো কাজল লেখা, যা গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় সিনেমায় রূপ পায়। ইতিহাসের এই উৎসের একটা উদাহরণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্স ট্রেনিংয়ের পাঠ্যসূচিতে কাজল লেখা ছবিটিকে অন্তর্ভুক্ত। সেই মুভিটা আমরা শর্টকাটে নাটক আকারে গড়ে তুলব। তুমি সার্চ দিয়ে দেখতে পারো মুভিটা। কাজল লেখা ছোট থেকে বড় চরিত্রে তুমি অভিনয় করবে। আর হ্যাঁ, আগামীকাল বিকেল রিহার্সাল করতে ল কলেজের নিচের একদম কোনার রুমটাতে চলে আসবে। এখন রিহার্সাল হবে, ভয় পাবে না রঙ্গন ফুল, আমি আছি, সব শিখিয়ে দেবো।